প্রিয় ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীরা, আজ আমরা সেমেস্টার 5 এর অন্তর্গত ডিএসই তথা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এর পেপার 3 তথা হিস্ট্রি অব দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই বিষয়টির একটি গুরুত্বপূর্ণ অংশ তথা আমেরিকার স্বাধীনতা সংগ্রামের মানসিক পটভূমি বা সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অব আমেরিকাস ইন্ডিপেন্ডেন্স ওয়ার এই প্রসঙ্গে আলোচনা করতে চলেছি। তো 1776 খ্রিস্টাব্দে শুরু হওয়া আমেরিকার স্বাধীনতা সংগ্রামের যে মানসিক পটভূমি এই বিষয়টি সম্পর্কে স্টাডি করতে হলে প্রথমেই আমি স্টুডেন্টদের এইচ.বি. পার্কস বা হেনরি ব্যামফোর্ড পার্কসের লেখা দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এ হিস্ট্রি এই গ্রন্থটিকে রেফারেন্স বুক হিসাবে আমি সাজেস্ট করব। তবে এর সঙ্গে আর্থার লিঙ্কের লেখা দ্য আমেরিকান এপক, শেলার্স মে ম্যাকমিলান এদের যৌথভাবে লেখা এ সিনপসিস অফ আমেরিকান হিস্ট্রি, এইচ.ইউ. ফকনারের লেখা আমেরিকান ইকোনমিক হিস্ট্রি এইসব গ্রন্থগুলিকেও আমি রেফারেন্স গ্রন্থ হিসাবে ফলো করার কথা বলবো। এছাড়াও এক্ষেত্রে বলা যেতে পারে হিউ ব্রোগান এর লেখা দ্য পেঙ্গুইন হিস্ট্রি অব দ্য ইউএসএ, হাওয়ার্ড জিন এর লেখা এ পিপলস হিস্ট্রি অব দ্য ইউনাইটেড স্টেটস, রবার্ট ভি রেমিনির লেখা এ শর্ট হিস্ট্রি অব দ্য ইউনাইটেড স্টেটস এই সকল গ্রন্থগুলিকেও তোমরা রেফারেন্স বুক হিসাবে তোমরা ফলো করতে পারো। তো এবার চলে আসি আলোচনার মূল প্রসঙ্গে, যা হলো 1776 খ্রিস্টাব্দে শুরু হওয়া আমেরিকার স্বাধীনতা সংগ্রামের মানসিক পটভূমি। প্রখ্যাত ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার আমেরিকা অ্যান্ড দ্য ওয়ার্ল্ড রেভলিউশন নামক গ্রন্থে আমেরিকান বিপ্লবের উপর ইউরোপীয় বিপ্লবী মতাদর্শের প্রভাব অস্বীকার করেছেন এবং এই বিপ্লবে এক স্বতন্ত্র মার্কিন মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। একইভাবে ফরাসি ঐতিহাসিক এডমন্ড বার্ক ব্রিটিশ ঐতিহ্য বিরোধী মার্কিন জনগণের দৃষ্টিভঙ্গিকে আমেরিকান বিপ্লবের অন্যতম প্রেক্ষাপট হিসাবে তুলে ধরেছেন। অনুরূপভাবে রিচার্ড হফস্টাডার আমেরিকান বিপ্লবে অর্থনৈতিক কারণকে তুলে ধরার পাশাপাশি উপনিবেশের মূল্যবোধ ও মাতৃভূমির মূল্যবোধের সংঘাতকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তো স্বভাবতই আমেরিকার স্বাধীনতা সংগ্রামে অর্থনৈতিক, রাজনৈতিক, মানসিক প্রভৃতি একাধিক কারণের সহাবস্থান সত্ত্বেও মানসিক তথা মনস্তাত্ত্বিক কারণকে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা আবশ্যক। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি দেখিয়েছেন যে আমেরিকার স্বাধীনতা সংগ্রামে কখনোই ইউরোপীয় বিপ্লবী মতাদর্শ অনুসৃত হয়নি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীকালে বিশ্ব বিপ্লবের প্রতিরোধকারী হিসেবে অবতীর্ণ হয়েছে। তিনি বলেন যে আমেরিকার ইতিহাসের এই স্ববিরোধিতা উপলব্ধি করতে হলে 1776 এর পূর্বেকার পরিস্থিতিকে জানতে হবে। প্রথমত, যেহেতু এই বিপ্লবে জনতার 1/3 ছিল বিপ্লব বিরোধী এবং 1/3 ছিল বিপ্লব সম্পর্কে উদাসীন, তাই মার্কিন বিপ্লব ছিল সংখ্যালঘিষ্ঠের বিপ্লব। দ্বিতীয়ত,
মার্কিন উপনিবেশে পূর্বতন উপজাতীয় আদর্শ, পিউরিটান আদর্শ, উপযোগবাদী দর্শন প্রভৃতির সমন্বয়ে এক জটিল আদর্শের জন্ম হয়েছিল। তৃতীয়ত, মার্কিনীরা এক অনন্য মনোবৃত্তি নিয়ে খ্রিস্টীয় জেরুজালেমের মিথকে পুনর্নির্মাণ করতে চেয়েছিল, যা তাদের ঐক্যায়নে উপযোগী হয়। এইভাবে টয়েনবির মতে বিপ্লবের মানসিক পটভূমি প্রস্তুত হয়েছিল। অন্যদিকে ফরাসি ঐতিহাসিক এবং দার্শনিক এডমন্ড বার্ক কতকগুলি বিশেষ সূত্র উপস্থাপন করে বিপ্লবের মনস্তাত্ত্বিক বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, আমেরিকায় বসতি স্থাপনকারী মানুষেরা ইংল্যান্ডের সাংগঠনিক ঐতিহ্যকে অস্বীকার করে আমেরিকায় এসেছিলেন। ব্রিটেন এই অবস্থাকে মেনে নিতে রাজি ছিল না। তবে মার্কিন আইন সচেতন বুদ্ধিজীবীরা সঠিকভাবেই বুঝেছিলেন যে তাদের মাতৃভূমির উপনিবেশকে স্বাভাবিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে মাতৃভূমি যে কতটা মাতৃসুলভ সে বিষয়ে মার্কিনীদের মনে সন্দেহ দেখা দিতে শুরু করে। এমনকি মার্কিন সচেতন নাগরিকরা প্রশ্ন তোলেন যে মাতৃভূমির পক্ষ থেকে উপনিবেশের সার্বিক উন্নতি বিধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং হবে এ বিষয়ে। তো বার্কের মতে এই ক্রমিক সন্দেহ মার্কিন জনগণকে তার মাতৃভূমির বিরুদ্ধে অস্ত্র ধারণে বাধ্য করেছিল। তো এছাড়াও প্রাক বিপ্লবকালীন মার্কিন রাজনৈতিক চেতনা কি ছিল তা নিয়ে নিউ ইংল্যান্ডের একদল উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত লেখকের বিবরণী পাওয়া যায়। এরা ছিল প্রখর জ্ঞানসম্পন্ন, রক্ষণশীল অথচ স্ববিরোধিতাপূর্ণ ব্যক্তিত্ব। এদের রাজনৈতিক দর্শনের ভিত্তি ছিল খামারগুলির কৃষি ব্যবসায়িক পরিমণ্ডল এবং এরা ছিল আত্মসচেতন, বাস্তববাদী ও সুযোগ সন্ধানী। মাতৃভূমির সঙ্গে যোগাযোগ রক্ষাই ছিল এদের মূল উদ্দেশ্য। তারা উপনিবেশের ওপর জোরপূর্বক কর চাপানো, ব্যবসায়িক নিয়ন্ত্রণ স্থাপন প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিল। তো বিপ্লব সম্ভাবনার বিরুদ্ধে এরাই সর্বপ্রথম প্রতিবাদী মুখ হিসেবে উঠে এসেছিল। অন্যদিকে ছিল এক মধ্যবিত্ত ও নিম্নবর্গীয় পরিবার থেকে উঠে আসা অথচ চরমপন্থী বুদ্ধিজীবীরা। তারা ব্রিটিশ নিয়ন্ত্রণকে ঘোর অপছন্দ করতেন এবং ব্যাপক অধিকারের দাবি তোলেন। তারা ন্যাচারাল লয়ে বিশ্বাসী ছিলেন। তারা ব্রিটিশ আরোপিত জমির অধিকার সংক্রান্ত ব্যবস্থা ও গিল্ড সিস্টেমকে প্রতিবাদ করতে থাকেন। এই সকল বুদ্ধিজীবীদের প্রেরণাতেই প্রাক বিপ্লবকালীন আমেরিকায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। এই বুদ্ধিজীবীরা মাতৃভূমির প্রতি কোনরূপ আনুগত্য দেখাতে রাজি ছিলেন না এবং প্রাক বিপ্লবকালীন 10 বছরে তারা বহু প্যাম্ফলেট রচনা করেন, যেখানে মার্কিন ধর্মতত্ত্ব, ইতিহাস ও রাজনীতি স্থান পায়। তো উচ্চবিত্ত ও
উচ্চ মধ্যবিত্তদের বক্তব্যে প্র্যাগম্যাটিজম বা প্রয়োগবাদ বা বাস্তববাদ, ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ ও অপরচুনিটিজম বা সুবিধাবাদ একই সঙ্গে কাজ করেছিল। এক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতা তাদের দরকার ছিল। তারা ব্রিটিশ সংসদে তাদের অনুপ্রবেশ এবং উপনিবেশের হস্তে আইন প্রণয়নের ক্ষমতার দাবি তুলেছিল। উপনিবেশিকদের হস্তে আইন প্রণয়নের ক্ষমতার দাবি তুলেছিল। কিন্তু এই বক্তব্যকে সকল মার্কিন তাত্ত্বিক স্বীকার করেন না। যেমন ড্যানিয়েল ডেলনি উপরোক্ত বক্তব্যকে স্বীকার করেননি, কিন্তু জেমস ওটিস ও অল্প সংখ্যক মার্কিনী সমানুপাতিক প্রতিনিধিত্বের দাবি জানিয়েছিলেন। তো এই যে আমরা ইতিমধ্যে দেখলাম যে মার্কিনীদের মধ্যে একরকম ছিল এদের রাজনৈতিক চেতনা, এদের ভাবধারা, এই নিয়ে যারা উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের একটা মানসিকতা আমরা দেখলাম। আবার তারপরে আমরা দেখলাম যে মধ্যবিত্ত এবং নিম্নবর্গীয় পরিবার থেকে উঠে আসা এক শ্রেণীর মানসিকতাকে দেখলাম। এই যে উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যে একটা দ্বন্দ্বের সূচনা হয়েছিল, যেহেতু তাদের মানসিকতা ছিল আলাদা। তো এইভাবে ব্রিটিশ সংসদে অংশগ্রহণের বিষয়টি নিয়ে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সচেতন নাগরিকদের মধ্যে সূচনা হয়েছিল এক বিতর্কের। এই বিতর্কের পেছনে একাধিক কারণ সক্রিয় ছিল। প্রথমত, সংসদীয় ব্যবস্থার সীমাবদ্ধতা। দ্বিতীয়ত, কমন্স সভায় প্রতিনিধিত্বের ভিত্তি। তৃতীয়ত, কমন্স সভায় ক্ষুদ্র প্রতিনিধিত্বের সাফল্য সম্পর্কে সংশয় ইত্যাদি। উল্লেখ্য যে উচ্চবিত্তদের দাবির মধ্যে বুর্জোয়া ভাবধারা বজায় থাকলেও মধ্যবিত্তদের ক্ষেত্রে কিন্তু তা ছিল না। তবে এই যে আমরা আলোচনা করলাম উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত নিম্নবর্গীয় এই সকল ব্যক্তি সচেতন নাগরিকদের বক্তব্য, এছাড়াও একদল মানুষ ছিলেন যারা এই উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত চিন্তাধারার বাইরে ছিলেন। এই সকল ব্যক্তিরা সংসদীয় এবং ঔপনিবেশিক ক্ষমতার বন্টনে একটা সীমারেখা টানতে চেয়েছিলেন। স্ট্যাম্প অ্যাক্ট, যেটা 1764-তে যে স্ট্যাম্প অ্যাক্ট যখন প্রণীত হয়েছিল, হওয়ার পর এই গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছিল। কর প্রদানের বিষয় নিয়েও তারা আংশিক স্বীকৃতির পক্ষে ছিলেন। যেমন তারা বাণিজ্য করকে সমর্থন করলেও রাজস্ব বৃদ্ধিকে সমর্থন করেননি। স্বাভাবিকভাবেই এই চিন্তাধারার ব্যক্তিরা ছিলেন মার্কেন্টাইলবাদী। আবার পরবর্তী পর্বের চিন্তাবিদরা নানা ধরনের স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিলেন এবং কোনো প্রকার কর স্থাপনের বিরোধিতা না করলেও এরা সাধারণের জন্য আইন প্রণয়নের দাবি জানিয়েছিলেন। কিন্তু ইতিমধ্যে স্ট্যাম্প অ্যাক্ট নিয়ে মাতৃভূমির সঙ্গে উপনিবেশের সম্পর্কে তথা ইংল্যান্ডের সঙ্গে আমেরিকার সম্পর্কে একটা টানাপোড়েন শুরু হয়েছিল। কেননা উপনিবেশের একাংশ ব্রিটেনের রাজা ও ব্রিটিশ ঐতিহ্যের প্রতি আনুগত্য দেখাতে তৎপর ছিলেন, কিন্তু অধিকাংশ উপনিবেশিক এই মনোভাবকে স্বীকৃতি দেয়নি এবং তারা মাতৃভূমির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তো এই যে অজস্র পরস্পর বিরোধিতা, দ্বিধাদ্বন্দ্ব ও মতভেদ, এটা 1776 খ্রিস্টাব্দের প্রাককালীন মার্কিন চিন্তনের
যে ইতিহাস তার অন্যতম বৈশিষ্ট্যই ছিল এটা। এই যে বিচিত্র চিন্তা দর্শন মার্কিনীদের বিপ্লবী হতে অনুপ্রেরণা দিয়েছিল। সম্পত্তির অধিকারকে স্বীকৃত করার জন্য বুর্জোয়া আদর্শকে গ্রহণ করা, এই ছিল একটা বিপ্লবের মৌলিক আদর্শ। এই আদর্শই চরমপন্থীদের প্রণোদিত করেছিল নরমপন্থীদের সঙ্গে একই বিন্দুতে দাঁড়াতে। যাই হোক, এইভাবে মাতৃভূমি ও উপনিবেশের সম্পর্ক একে একে সংকট, স্বায়ত্তশাসন, স্ট্যাম্প অ্যাক্ট প্রভৃতির বিরোধিতা ইত্যাদির মধ্য দিয়ে স্বাধীনতা ঘোষণার প্রান্তে এসে উপনীত হয়েছিল। তবে অন্তিম মুহূর্তেও বিপ্লবীদের একাংশের মধ্যে রক্ষণশীল বুর্জোয়া মতাদর্শ বজায় ছিল ব্রিটিশ ঐতিহ্যের প্রতি আনুগত্যের ইচ্ছা। তাই বিবিধ চিন্তাদর্শের বিপ্লবীদের মানসিকতা পূর্ণ বৈপ্লবিক ছিল এমনটা বলা যায় না, বরং অনেক ক্ষেত্রেই তা ছিল রক্ষণশীল, তথাপি তা ছিল পরিবর্তনশীল। তো আমরা 1776 খ্রিস্টাব্দে আমেরিকান স্বাধীনতা সংগ্রামের মানসিক পটভূমি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আলোচনার শেষ স্তরে আমরা উপনীত হয়েছি। তো এই যে আলোচনাটা হলো, এই আলোচনাতে আমরা দেখলাম, আলোচনায় আমরা শেষে এটা বলতে পারি যে আমেরিকান বিপ্লবের পিছনে উপরোক্ত যে আলোচিত মানসিক কারণটি বিশেষ গুরুত্বপূর্ণ অবশ্যই ছিল, কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হলেও এই বিপ্লবের পশ্চাতে অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি উপাদানের কম বেশি ভূমিকাও স্বীকার করতে হবে। যেমন লুই হ্যাকার এই বিপ্লবের পশ্চাতে অর্থনৈতিক কারণকে গুরুত্ব দিয়েছেন। বার্নার বেরিন, বার্নার নোলেনবার্গ প্রমুখেরা বিপ্লবের রাজনৈতিক কারণকে বিশেষভাবে চিহ্নিত করেছেন। তাই শেষ বাক্যে ড্যানিয়েল জে বুরস্টিনকে উদ্ধৃত করে বলা যায় যে The American Revolution was essentially an all-round movement waged to protect traditional American rights and liberties. আরেকবার আমি বলছি এই কোটেশনটাকে। The American Revolution was essentially an all-round movement waged to protect ট্র্যাডিশনাল আমেরিকান রাইটস অ্যান্ড লিবার্টিস। এটাকে বাংলায় তর্জমা করলে এটা দাঁড়ায়, আমেরিকান বিপ্লব ছিল স্বাভাবিকভাবে এক সার্বিক আন্দোলন যা আমেরিকার ঐতিহ্যশালী অধিকার ও স্বাধীনতাকে রক্ষা করতে অগ্রসর হয়েছিল। তো আজ এই বলেই আমাদের আলোচনা শেষ করছি।